আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আজ রাজধানীতে বিভিন্ন পথসভা এবং জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রার্থী আয়োজিত এসব অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শুরুতে দুপুর 2টায় মিরপুর ইসিবি চত্বরে ঢাকা 16 এর প্রার্থী আমিনুল হকের অনুষ্ঠানে, 2:40 মিরপুর পল্লবী 2 নম্বর ওয়ার্ড লাল মাঠে ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের পথসভায়। এছাড়া ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 13 ববি হাজ্জাজ, ঢাকা 11 আসনে এম এ কাইয়ুম আয়োজিত সাঁতারকুলে বাড্ডা উইমেন অ্যান্ড ডেমোক্রেসির উদ্যোগে সানভ্যালি মাঠে মতবিনিময় সভা সহ অন্যান্য প্রচারের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের রাজপথে লক্ষ লক্ষ জনতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ কামনা করছি। এই মাত্র এক ভোট বলে গেল যে দর্শক, ইসিবি চত্বর থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন এবং তারেক রহমান কটা নাগাদ সেখানে পৌঁছতে পারেন? তানি, আপনি জানেন আজকে 6টি জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটি মূলত তার নির্বাচনী এলাকা ঢাকা 17 এলাকায় ইউসিবি চত্বরে। এইখানে বেলা 2টা নাগাদ তারেক রহমানের আসার কথা রয়েছে। আমরা যেটি জানি যে যেহেতু প্রধান সড়কের উপরে, সেই কারণে এখন মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং সড়কে যাতে যান চলাচল নির্বিঘ্ন থাকে সেই কারণেই এই সড়কে এখন পর্যন্ত নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি বিএনপির পক্ষ থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব অল্প সময়ের মধ্যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন এবং তারেক রহমান সেইখানে 2টায় তার নির্বাচনী এই জনসভা পথসভায় বক্তব্য দিয়ে তিনি চলে যাবেন তার পরের আসনে, অর্থাৎ আমিনুল হকের আসন ঢাকা 16-তে। এবং এরপর ঢাকা 15, ঢাকা 14 সহ ঢাকা 13 এবং ঢাকা 11, 6টি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন জেলা সফর করেছেন। সেইখানে তিনি নির্বাচনের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং দল বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবেন তেমন প্রতিশ্রুতি দিয়ে সমাবেশগুলোতে দিয়েছেন। একই সাথে নির্বাচনী ইশতেহারেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি স্পষ্ট করেছেন, অর্থাৎ 51 দফা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেছেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য ফ্যামিলি কার্ড দেবেন, কৃষকদের পণ্য ন্যায্য মূল্যে পাওয়ার জন্য কৃষি কার্ড সহ নানান বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ 9টি বিষয়কে প্রাধান্য দিয়ে 51টি দফায় ইশতেহার দিয়েছেন তারেক রহমান। এবং আমরা যতটুকু জানিয়েছি যে আজকে তিনি এইখানেও তিনি তার নির্বাচনের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা বলবেন। তার এলাকায় ভোটারদের আকৃষ্ট করার জন্য তিনি এইখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। একই সাথে তারেক রহমান আরও 6টি, অর্থাৎ এটা ছাড়া আরও 5টি জনসভায় অংশ নেবেন। অর্থাৎ আজকে দিনে 6টি জনসভায় অংশ নেবেন এবং আগামীকাল ঢাকার দক্ষিণ যে এলাকাটি ঢাকা দক্ষিণ, সেইখানে 8টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকালও তিনি আসলে বনানী থেকে তার নির্বাচনী এলাকা থেকে গণসংযোগ শুরু করবেন, যেহেতু নির্বাচনী সময় ঘনিয়ে আসছে, অর্থাৎ ঘরের নির্বাচনের ভোটের সময় খুব কম, অর্থাৎ 12 ফেব্রুয়ারি যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই কারণে ভোটের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে তিনি যদিও বিএনপির পক্ষ থেকে বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত কিছু ত্রুটির কথা বলেছে, অর্থাৎ তাদের প্রতিপক্ষের কথা বলেছে যে যারা নির্বাচনে আসলে ভোট কাটছে। জি রুবেল, আপনি সংবাদ সংগ্রহে থাকুন। নিশ্চয় পরবর্তী সংবাদগুলোতে আপনার মাধ্যমে আরও কিছু আপডেট আমরা দর্শকদেরকে জানাবো। 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আধিপত্যবাদের গোলামদের লাল কার্ড দেখাবে, এমনটা উল্লেখ করে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন তোলেন, চাঁদাবাজ দুর্নীতিবাজদের মন্ত্রী এমপি বানিয়ে দুর্নীতির টুটি কি করে চেপে ধরবেন? ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, একটি দল বাংলাদেশকে বিপর্যস্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে। 12 ফেব্রুয়ারি হবে আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট। এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা প্রকাশ্যে 12 তারিখ পর্যন্ত চাঁদা বন্ধ রাখতে বলে সুযোগ পেলে তাদের দল আবারও চাঁদাবাজি করবে। একটি দল
তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সরগরম রাজধানী। শেষ মুহূর্তের এই প্রচারে সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা উন্নয়ন আর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এক ব্যতিক্রমধর্মী প্রচার চালিয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে দক্ষিণ বনশ্রীতে আসেন তিনি। বলেন, জয়ী হলে সরকারিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকা ৮ আসনে জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন দোলাইপাড় কাঁচাবাজারে গণসংযোগ করে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এই এলাকায় যারা অটিজমে রয়েছে, স্পেশাল শিশু রয়েছে, তাদেরকে সুযোগ করে তৈরি করে দেওয়া সরকারিভাবে। প্রাইভেট অনেক কিছু আছে, কিন্তু সরকারিভাবে তাদের ওদেরকে যাতে আমরা একটা প্রাতিষ্ঠানিক, এখানে কোনো প্রতিষ্ঠান নেই, আমরা সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তাদেরকে যাতে সরকারিভাবে করে সুযোগ সুবিধাগুলি দেওয়া যায়। আমি আগেও বলেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, কালো টাকার ব্যবহার মনিটরিং করা, এগুলো আসলে দৃশ্যমান আমরা দেখছি না। এই জন্য কিছুটা শঙ্কা তো এখনো আছে। ঢাকা ৪-এর জুরাইন রেলগেট এলাকায় আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ্ত, প্রচারের আর বেশি সময় বাকি নেই, একটু জানাবেন যে শেষ সময় প্রচারে এসে প্রার্থীদের তৎপরতা এবং ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ঢাকা ৪-এ এখানে কিন্তু যিনি বিএনপির মনোনীত প্রার্থী তিনি কিন্তু গণসংযোগ করছেন এবং ভোটারদের সঙ্গে কথা বলছেন। ভোটাররা আসলে কি চায়, রাজনীতি চায়, সেটি কিন্তু তিনি জানতে চাচ্ছেন এবং ভোটারদের কিভাবে জীবন মান উন্নয়ন করা যায় সেই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে। আমি এখন রয়েছে এই বাজারে, তার সঙ্গে একটু কথা বলবো। প্রচার তো প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনে আপনার অবস্থান কেমন দেখছেন 12 তারিখের নির্বাচনে? থেকে আমাদের যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি, আমরা এলাকার সকল অলিতে গলিতে মানুষের কাছে গিয়েছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমি এলাকার ছেলে, এলাকার মানুষের ছেলে হিসাবে সবাই আমাকে আশীর্বাদ করছেন, দোয়া করছেন। আজকে জুরাইন বাজারে এসেছি। এলাকার অনেক মানুষ, আমাদের এলাকার অনেক মানুষ এই বাজার থেকে তারা তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস খরিদ করে থাকেন। আজকে এলাকার মানুষের কাছে আজকেও প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি মানুষের কাছে দোয়া চাওয়ার জন্য এবং অভূতপূর্ব সাড়া আমি পাচ্ছি। এলাকার মানুষ আমাকে সমর্থন করছে। সকল শ্রেণী পেশার মানুষ, মুরব্বী থেকে তরুণরা, আজকে সবাই আমাকে দোয়া করছেন। শুনছিলেন তানি যেমনটি বলছিলেন, প্রচারের একদম শেষ পর্যায়ে তিনি কিন্তু ভোটারদের ধরে ধরে যাচ্ছেন এবং মানুষদের সাড়া পাচ্ছেন এবং নির্বাচিত হলে এই ঢাকা ৪ আসনের সর্বস্তরের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবেন, এমনটি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। তো তানি, এই ছিল জুরাইন ঢাকা ৪ থেকে আমার কাছে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। আওয়ামী শাসনামলে শতাধিক গুম খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। ইতিমধ্যে এই মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ হবে এই সাক্ষ্য। একই ট্রাইব্যুনালে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায়ও সাক্ষ্য গ্রহণ হবে আজ। এছাড়াও এই ট্রাইব্যুনালে আরও একটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এবার বন্দরের জেটির পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস সহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল NCT, বিদেশি প্রতিষ্ঠান
ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না দেয়া এবং বন্দর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে বন্দর ব্যবহারকারীরা এটার সুরাহা না করায় হতাশা প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি স্থগিতের কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনরত নেতাদের বিরুদ্ধে বন্দর চেয়ারম্যানের শাস্তিমূলক পদক্ষেপ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জেরে নতুন করে এই কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান নেতারা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বন্দরে ধর্মঘটের কেমন প্রভাব দেখছেন এবং কর্তৃপক্ষের কারোর সাথে বা যারা ধর্মঘটের ডাক দিয়েছেন তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? জি, তানি আসলে যেমনটি বলেছেন, আমরা ঠিক দাঁড়িয়ে আছি আসলে এখন এই মুহূর্তে বন্দর ভবনের সামনে। এখানে কিন্তু 2-1 মিনিটের মধ্যেই বন্দর চেয়ারম্যান ব্রিফ করবেন সামগ্রিক বিষয় নিয়ে। বন্দর এর আগে কিন্তু 6 দিনের ধর্মঘট ছিল, আজ আবার নতুন করে আসলে অনির্দিষ্টকালের জন্য সেই ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের ফলে আসলে কিন্তু বন্দর থেকে কোনো পণ্য বের হচ্ছে না এবং কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু ঢুকতেছে না, এবং এর কারণে কিন্তু আসলে বন্দরে একটা দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বহির্নোঙরও কিন্তু একই সাথে কাজ বন্ধ। এর আগে যে 6 দিন ধর্মঘট ছিল সেই 6 দিনে কিন্তু আসলে বহির্নোঙরের কাজ চলছিল, তবে আজকে কিন্তু বহির্নোঙরের কাজ বন্ধ। তবে এখন এই যারা ধর্মঘট ডাক দিয়েছেন তারা বলেছেন আসলে এটি শুরু না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কিন্তু আসলে 96টি জাহাজ অপেক্ষমান আছে পণ্য খালাসের জন্য, এবং তার মধ্যে 35টি জাহাজ কিন্তু ভোগ্য পণ্য নিয়ে অবস্থান করছে। তবে বন্দর চেয়ারম্যান এই মুহূর্তে ব্রিফ করবেন, ব্রিফের পরে আমরা আসলে জানতে পারবো আসলে তিনি কি বলছেন, কি বিষয়ে তিনি ব্রিফ করবেন। আপাতত এটাই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে হয়তো আরো কিছু আপডেট দিতে পারবো বন্দর চেয়ারম্যানের ব্রিফের পরে। জি তানি, ধন্যবাদ আপনাকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ থেকে শুরু হতে যাচ্ছে 2026 সালের হজের ভিসা কার্যক্রম, এমনটি জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা গালফ নিউজ। হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সকল সেবা ও চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এ পর্যন্ত প্রায় 7,50,000 হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে কয়েক হাজার বাংলাদেশি সহ প্রায় 30,000 যাত্রী সরাসরি নিজ দেশ থেকে হজ প্যাকেজ বুক করেছেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।